মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সন্দীপ্তা ইজ বিন আ ওয়ান্ডারফুল অ্যাক্টর, বাট শি ইজ আ সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট মানে কিন্তু ওরকম নয় ব্যাপারটা, সবসময় যে প্রচন্ড গাম্ভীর্য নিয়ে সবসময় থাকতে হবে বা কিছু, যেটা আমি নিজের উপর সবসময় অ্যাপ্লাই করি। আমি ভাবি যে কোনটা আমাকে মজা দেয়, আনন্দ দেয়, স্ট্রেস ফ্রি থাকে। তার জন্য আমি গান সারাক্ষণ গাইতে থাকি, নাচ করলে মন ভালো হয়ে যায়, আর ঘুরতে যাওয়া তো আমার সবসময়কার প্যাশন। তো আমি না হয় এগুলো করি, আমার জানার ইচ্ছে যে আনন্দ হলে, মজা হলে তুমি কি করো? আমি অত এক্সপ্রেসিভ মানুষ নই, কিন্তু আনন্দ হলে প্রচুর আনন্দ করি। তাই নাচ না, নাচতে পারলে তো নাচবো। নাচে আমার ওয়াইফ, নাচটা ওর She's a ডিপার্টমেন্ট, wonderful খেলাটা আমার dancer. ডিপার্টমেন্ট। কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে ডোনা দিয়ে একটু একটু নাচ শিখিয়েছে। আমার কাছে প্রমাণ আছে, কিন্তু ভেবে সোনালি বলো। আমাকে কিচ্ছু শেখাতে পারিনি। আমার কাছে প্রমাণ আছে, কিন্তু ভেবে বলো। প্রমাণ আছে আমি জানি, প্রচুর তাহলে আমি দেখবে। একটু রিকোয়েস্ট করব যে আমাদের প্রমাণটা দেখানো হোক। দেখাও, ওই জন্মদিনের নাচটা দেখাও। আমি জানি না কি নাচ, ওটাই হবে, ওটাই হবে। तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पैन दी पूरा लंदन ठुमकदा तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा। থানার পাল্লায় পড়ে প্রচুর জায়গায় অনেক কিছু করতে হয়, কিন্তু জুয়েলারিটা দেখলে যেটা বানানো হলো, এটা একটা শিল্প, ইটস অ্যান আর্ট। এটাকে কি বলে? তুলে আতে ਮੈਨੂੰ 골ਡਨ ঝুমਕੇ ਲੈ ਕੰਨਾਂ ਵਿੱਚ ਪਾਵੇ এটা কি দিয়ে বানিয়েছে দেখলে তো? হ্যাঁ, যেটা দিয়ে বানানো হয়েছে উত্তরটা তার উপরেই বেস করে। জেল ওয়ার্ক। প্রবাসী বলো। রেজন আর্ট। রেজিন আর্ট। তোমার কি নাম? জ্যোতি চৌধুরী। জ্যোতি চৌধুরী। ইটস অ্যাবসলিউটলি রাইট, ইটস রেজিন আর্ট। এটা খুব জনপ্রিয় একটা আর্ট, এটা জুয়েলারি শিল্পে খুব ব্যবহার করা হয়। ইটস কল্ড দি রেজিন আর্ট। সন্দীপ্তার নতুন জীবন শুরু, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, কি করেন উনি? সৌম্য মুখার্জির নাম, আর ও একটা ওটিটি চ্যানেলের সিইও। ভেরি গুড, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। অল আর গুড উইশেস। তোমার সঙ্গে রোজ দেখা হয়, দেবিশ্রী উপর আমার তরফ ও থেকে। ছোটবেলায় খুব ভালো ক্রিকেট খেলতো, ও রেগুলার ক্রিকেট দেখতো, আমরা যেটা সবাই আমাদের বাড়িতে হয়। কিন্তু একটা দিনের পর থেকে ও আর ম্যাচ রেগুলার দেখে না। ও স্কোর ফলো করে, বাট ম্যাচ দেখা বন্ধ করেছে যেদিন থেকে তুমি রিটায়ার করেছো। থ্যাংক ইউ। বলবে আই এম এক্সট্রিমলি অনার্ড। তো আমি একটা রিকোয়েস্ট করছি, আমাদের সামনে বিয়ে, তো তুমি যদি আমার নোটবুকে একটু কিছু লিখে দাও। শিওর। শিশিরটা বাড়িতে পড়ো, শিশিরটা এখানে পড়ো। বিয়ের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, জীবন আনন্দে সুখে কাটুক। দেখা হবে, বউকে কন্ট্রোলে রাখবে। আর দেখা হবে যখন বলেছো বিয়েতে, কিন্তু আসতেই হবে। আমি সবার আমি সামনে আছি বললাম। ডিসেম্বর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বেশ কয়েকবার ছদ্মবেশে সিনেমা দেখতে গেছিলে, সেই খবর আমার কাছে এসেছে। হ্যাঁ, প্রথম এখন এমনি যাই। মানে সেটা কি কলকাতাতে? কলকাতা। ও মাই গড। হ্যাঁ, আমি সিনেমা খুব দেখি। আই লাভ ওয়াচিং মুভিজ। আমি তোমাদেরও সিনেমা দেখি। সবাই চায় বিয়ের পোশাক হোক সুন্দর, নজর কাড়া। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং। বিয়েতে সবার পছন্দ ছিল এক বাঙালি ডিজাইনারের তৈরি পোশাক। নদীর ধারে এক ছোট্ট শহরে মধ্যবিত্ত বাঙালি পরিবারে তাঁর বেড়ে ওঠা। জীবনে প্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে হন স্নাতক। তারপর সামান্য কিছু পুঁজি, অল্প কয়েকজন কর্মী নিয়ে শুরু করেন পথ চলা। কাজটা ছিল কঠিন, কিন্তু লক্ষ্য যা স্থির, বিশ্বাসে যে অবিচল, সেই বাঙালিকে আটকাবে কার সাধ্যি। পরবর্তীকালে ফ্যাশন দুনিয়ায় শুরু হলো এক বাঙালির দাদাগিরি, সব্যসাচী মুখার্জি।
ভারতীয় বস্ত্রশিল্পের ঐতিহ্যকে পৌঁছে দিলেন বিশ্বের দরবারে। দেশে বিদেশে রয়েছে তার ব্র্যান্ডের এক্সক্লুসিভ শোরুম। সব্যসাচী মুখার্জিকে দাদাগিরির মঞ্চ জানায় কর্নিশ। প্রশ্ন হচ্ছে, এই বিখ্যাত বাঙালির শৈশব কেটেছে কোথায়? কোলাঘাট, কাকিনাড়া, চন্দননগর, হলদিয়া। গল্পে আমরা দেখেছি ওনার বাড়ি নদীর পাড়ে। নদীর পাড়ে তো আমার মনে হচ্ছে চন্দননগর। নেই? হ্যাঁ, চন্দননগর। ফুল প্যানেল। কেউ চ্যালেঞ্জ করবে? বাকিরা পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর আর বাঁকুড়া। হলদিয়া। পূর্ব বর্ধমান বলছে হলদিয়া। আর তুমি? হলদিয়া। তুমি? হলদিয়া। তুমিও বলছো হলদিয়া। সঠিক উত্তর কাকিনাড়া। বাংলাকে পৃথিবীর ফ্যাশন মানচিত্রে তুলে ধরেছে সব্যসাচী। তার জন্মস্থান কাকিনাড়া। সব্যসাচী মুখার্জির প্রথম জাতীয় পুরস্কার ব্ল্যাক ছবিতে। ব্ল্যাক ছবিতে বেস্ট কস্টিউম ডিজাইনারের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। সব্যসাচী মুখার্জি বাংলার নাম সারা পৃথিবীতে, ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরেছে। দাদাগিরি সিজন 10-এর আমরা বলে থাকি বাঙালি লড়ে, বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে, আর সব্যসাচী মুখার্জি হচ্ছে তার একটি দৃষ্টান্ত। ইজ আ প্রাইম এক্সাম্পল। হি ইজ অ্যান অ্যাবসলিউট স্টার আর আ ভেরি পপুলার পারসন। নদিয়ার ওই খেলছি খুব জনপ্রিয় মুখ। সম্প্রতি তার নতুন ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে জি5-এ। কি নাম ওয়েব সিরিজের? ছোট লোক। কেন এই নাম? মানে আমরা সমাজে যাদেরকে ছোট লোক হিসেবে দেখি, শুধু যে তারাই ছোট লোক সেটা নয়, সমাজের অন্য যে শ্রেণীর লোকরা আছে তাদের মধ্যেও এরকম এই ছোট লোকের সত্তাটা লুকিয়ে থাকে। সেটাই আমাদের ওয়েব সিরিজের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। শুভেচ্ছা রইল তোমার এই ওয়েব থ্যাংক ইউ, সিরিজে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন মাছ দিয়ে রান্নাঘরের কোনো একটি কাজকেও বোঝানো যায়? ভেটকি, পমফ্লেট, চিংড়ি, ইলিশ, তেলাপিয়া। ও, কে চ্যালেঞ্জ করবে? বাটা মাছ। রান্নাঘরে রোজ যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন বাংলাদেশ গেছি যত্ন পাইছি বহু বেশি। মাই গড! ইলিশ মাছ খাইছেন আপনি? ইলিশ মাছ খাইছি। কয়টা খাইছেন? কাঁটা বাঁচতে হয় বলে বেশি খাইতে পারি না। আমি 12 খান ইলিশ মাছ খাইছি। 12 খানা ইলিশ মাছ? তো নাম ইদিকা থেকে ইলিশ হয়ে যাবে। এটা আমারে কও, তুমি কি একদিনে 12 খানা ইলিশ খাইছো? হ্যাঁ, আমি একই দিনে 12 খানা ইলিশ মাছ তুমি খাইছি। ছবি করতে গাইছিলা কি শুধু ইলিশ খাইতে গাইছিলা? ইদিকা নামের মানে কি? দুর্গার আরেকটা নাম ইদিকা। ও, বাংলাদেশে তুমি কটা ছবি করেছো এখনো? বাংলাদেশে আমি এখন অব্দি একটাই ছবি করেছি, সেটা এই মুহূর্তে বাংলাদেশে খুব ভালোভাবে রান করছে আর ব্লকবাস্টার হয়েছে। 44, 55, 66, 77, 88, 99, 1010, 1111 কোথায় দেখা যায়? কিভাবে ভাববো একটু বলো, আমি খুব শক্ত দেখে ভেবে ফেলছি। কেনাকাটা করো তো? চ্যালেঞ্জ করেছো? ওকে, ইদিকা। শুজে, জুতোয়। জুতোর দোকানে। জুতোর দোকানে আমরা দেখি কারণ পেয়ার ডাবল সাইজ, বিভিন্ন সাইজের জুতো থাকে কিন্তু সাইজ এক থাকে। 4, 4, 5, 5, 6, 6, 7, 7। কোন জাহাজে কখনোই শুধুমাত্র একজন থাকা যায় না, একাধিক থাকতে হয়? বুঝিতাও তবু মনু ধাও, বুঝিতাও তবু মনু ধাও, কার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে, ভালো লাগে স্বপ্নের। কিছু ক্লু তো দাও, কিছু তো। স্কুল স্টুডেন্টস জানবেই। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই তারা বন্ধুও তো একে অপরের। গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু চ্যালেঞ্জ করেছে
ইদিকা ওকে, পার্টনারশিপ বা ফ্রেন্ডশিপ। কিভাবে? জাহাজ মানে শিপ, তো পার্টনারশিপেও দুজন লাগে আর ফ্রেন্ডশিপেও দুজন লাগে। She is absolutely right. KCAP একটা অর্থপূর্ণ শব্দ বোঝাচ্ছে। ভালো করে দেখো, KCAP তোমাদের জীবনের সাথে খুব মিল আছে এটার, এই অর্থপূর্ণ শব্দে। आज की शाम लगे पिक्चर का सीन कोई আমি চ্যালেঞ্জ বলবো তারপরে চ্যালেঞ্জ। ওকে, ইদিকা চ্যালেঞ্জ করেছে। প্যাক আপ। প্যাক আপ। It is pack up. Pack from bottom to up. Pack up. ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুদীপ্তা সদ্য বিবাহিত, হাজবেন্ড কি করে? সৌম্য একজন পলিটিক্যাল পার্সন, মানে আমার পুরো ফ্যামিলি আর কি, মানে আমার শ্বশুর বাড়ির পুরো ফ্যামিলি সবাই পলিটিক্যাল। স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি আর কি, তার ছেলে সৌম্য বক্সি। আর সৌম্য এটা ছাড়া বিজনেস করে, তো ভীষণই প্র্যাকটিক্যাল একজন হাজবেন্ড। শাশুড়ি ভয় পায় ভিলেন বৌমাকে? একদমই নয়, মানে শাশুড়ির সাথে যখন প্রথম আলাপ হয় তখন আমার মনে হয়েছিল যে উনি বোধহয় আমায় পছন্দ করেননি, কিন্তু বিয়ে হওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে উনি মেয়েকে এবং আমাকে দুজনকে আলাদা কোনো রকম করেন, মানে আমরা দুজনেই বাড়ির মেয়ে। সুদীপ্তার জন্য লাইভ প্রশ্ন। ¿Quién eres tú? ¿Dónde has estado? He removido cielo y tierra y no te encontré. এটা লাইভ প্রশ্ন, আর প্রশ্ন হচ্ছে সেভিয়া শহরে গবাদি পশুর মেলায় একদল মানুষ এক ধরনের অদ্ভুত পোশাক পরে আসেন যা সবার দৃষ্টি আকর্ষণ করে। সেই থেকে এই পোশাকটি জনপ্রিয় হয়ে ওঠে। এনাদের মধ্যে কে এই পোশাকটি পরে আসে? আই থিংক নাম্বার 8। অপশন এ। সুদীপ্তা বলছে অপশন এ। ফুল ফাইনাল? আই মাইট বি রং, কারণ আই হ্যাভ নো আইডিয়া, বুঝতেই পারছি না ব্যাপারটা। ওই পোশাকটি দেখলেই একটা দেশের অপশন এ। অপশন এ। তুমি? অপশন ডি। ওকে, অপশন ডি। অপশন ডি। স্কটল্যান্ডে তুমি এই ড্রেসটা দেখতে পাবে। সঠিক উত্তর। এই ডান্সটাকে বলা হচ্ছে ফ্লামিঙ্গো ডান্স। ফ্লামিঙ্গো ডান্স ভেরি পপুলার ইন স্পেন। সেভিয়া ইজ আ সিটি ইন স্পেন। এখানে বাংলায় সেভিয়া বলা আছে, ইট অ্যাকচুয়ালি স্পেলস অ্যাট SEVILLE. So that's a Spanish place, it's a beach. সেভিয়ার ফেমাস ডান্স হচ্ছে ফ্লামিঙ্গো। এই গবাদি পশুর মেলায় যেটার কথা বলা হচ্ছে, এই মেলাতে নর্মালি পুরুষরা, তো মহিলারা আসার জন্য এই ধরনের সাজ পোশাক পরতো, তারা তৈরি করতো যাতে তারা তাদের হাজবেন্ডের সাথে মেলায় আসতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা যে এত বেড়াতে যাও, সবাই যায়, বেড়াতে যাওয়ার জন্য জায়গাটা ইম্পর্টেন্ট না কোম্পানি ইম্পর্টেন্ট? আমার জন্য জায়গাটা ইম্পর্টেন্ট। আমি কারোর সাথে ঘুরতে যেতে খুব একটা পছন্দ করি না। একা একা ঘুরে বেড়াও? আমি ইউটিউবার, আমি ব্লগিং করি। তো ধরো কোথাও গেছি, সেখানে লোকাল যে জায়গাগুলো আছে সেখানকার লোকাল খাবার আমি এক্সপ্লোর করতে পছন্দ করি। প্রত্যেকটা জায়গায় গিয়ে চারপাশে ভেতরের মানুষজন কিভাবে থাকে তাদের সাথে থেকে সেগুলো বোঝার চেষ্টা করি। প্লাস ধরো আমি মাকে সাথে নিয়ে গেলে কি হবে, এটা করিস না, মানে আমি যদি স্কুবা করতে যাই জলের নিচে চলে যাচ্ছে আমার মেয়ে, এইটা করে, মানে মায়ের মার টেনশন। কথা শোনা যাবে না। না না, মায়ের কথা এটা আজকাল মেয়েদের, কিন্তু শুধু ও নয়, সমস্ত মেয়েদের মা বাবার কথা শোনা না না, এরকম নয়, আমি খুব বাধ্য, কারণ মা বাবা সবকিছুতে রাজি হয়ে যায়। রাজি হয়ে যায় বলে বাধ্য না। মাকে ফোন করেছিলাম, মা ওই প্লেন থেকে ঝাপাতে চললাম, মা বলে অল দ্য বেস্ট, নেমে ফোন করিস। বাপরে। তো এটাই, তুমি আমাকে বলো যে আমি ধরো এরকম আমাকে যদি বাঞ্জি জাম্পিং করতে বলে, আমি চাই না আমাকে বলে ধাক্কাটা মারা হোক, আমি চাই হঠাৎ করে আমাকে ধাক্কাটা দিয়ে দেওয়া হোক, যাতে আমি ওই ফিলটা নিতে পারি যে আমার কি হবে ভেতরে। তুমি কি এগুলো পছন্দ করো যদি তোমার সাথে করা হয়? আমার নরমাল সুস্থ জীবনে যে আমাকে পেছন থেকে একটু ধাক্কা মারবে, না বলে মারবে, আমি উপর থেকে পড়বো, আমার এসব দরকার নেই ভাই। কখনো কি করেছো এরকম? না না, আমি বাঞ্জি জাম্পিং জীবনে করিনি। স্কাই ডাইভিং কিছু একটা? না, আমার অত সাহস নেই। আমি রাস্তায় হাঁটা পছন্দ করি, হ্যাঁ, আমি সিঁড়ি দিয়ে ওটা পছন্দ করি, সিঁড়ি দিয়ে নামা পছন্দ করি। তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ বাবা। তাহলে ধরো খুব বাজেভাবে গাড়ি চালিয়েছো না, কখনো? বাজেভাবে চালাই না, একটাই প্রাণ দিয়েছে ভগবান, কি তাই না? একদম, exact. একটাই প্রাণ দিয়েছে ভগবান, খেলতে হতো, হাত পা ঠিক রাখতে হতো, তাই গাড়ি ধাক্কা মেরে একেবারে বিছানায় শুয়ে তো লাভ নেই। না, না। আর তোমরাও প্লিজ করো না, এই বয়সে মনে হয় সব ভালো, হ্যাঁ। কিন্তু যতক্ষণ না কিছু ঘটে তার ভ্যালুটা বোঝা যায় না। ডোন্ট টেক চান্স, ইটস ওয়ান লাইফ। আর তোমরা সব জাস্ট স্টার্টিং ইউর লাইফ। সঞ্জীবার জীবনে তার মা অ্যান ইন্সপিরেশন। অ্যাকচুয়ালি অনেক ছোটবেলায় আমার বাবা মারা যায়, তারপর থেকে আমার মা আমাদের দুই বোনকে মানুষ করেছে, দাদু ঠাকুমাও ছিলেন। টেলিভিশনে আসা কিভাবে? মা চাইতো একটা চাকরি করি, আমি কোনোদিন চাইতাম না। আমার একটা ইচ্ছাই ছিল যে অভিনয় করব বা অন্য কিছু একটা করব। তারপর একদিন হঠাৎ করে সেই সুযোগ আসে, টেলিভিশন, সিনেমা, ওয়েব, আমি সবই করছি এখন, এভাবেই চলছে। প্লাস ওদের ভালো রাখার চেষ্টা করছি। আর আমি খুব ঘুরতে যেতে ভালোবাসি। ফেভারিট প্লেস কোনটা? আর সেরকম কিছু নেই, মানে আমার ঘুরতে যেতে পারলেই হলো। আমি বাড়িতে থাকলে আমার মনে হয় আমার দম বন্ধ হয়ে যাবে। মানুষের পায়ের সংখ্যা দুটো, পায়ের চেটো সংখ্যা দুটো, হাতের সংখ্যা দুটো, তাহলে তালুর সংখ্যা কত? তিনটে। কি করে? দুটো হাতের তালু আর একটা মাথার তালু, তিনটে। কেউ চ্যালেঞ্জ করবে? না, কালিম্পং চারটে। কি করে? হাতের দুটো তালু, মাথার একটা তালু, আমরা মুখের ভেতরেও তালু, মানে যেটা তালবস্য বা যেখানে আমাদের জিভটা ধাক্কা খাচ্ছে সেটাকে আমরা তালু বলি। সঠিক উত্তর চারটে অ্যাকচুয়ালি, কারণ জিভেরটাও গলাটাও তো আমরা তালু বলি। তালবস্য যখন বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বস্তিকা, শি ইজ লুকিং বিউটিফুল ইন রেড। মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা, আর খেতে একদম ভালোবাসে। না, এটা ভুল। খেতে প্রচন্ড ভালোবাসি, কিন্তু ওই আমি যদি না খাই তাহলে আই ক্যান গো লাইক 4 দিন না খেয়ে, বাট যদি আমি খাই তাহলে পাত পেরে হাত ডুবিয়ে মানে 2 প্লেট বিরিয়ানি শেষ করে দেবো। সাজগোজও পছন্দ, সাজগোজের সাথে খাওয়া দাওয়াও পছন্দ। পড়াশোনা শেষ? ইয়েস, পড়াশোনা শেষ। বাবা মাকে দুজনকে বলেছিলাম যে গ্রাজুয়েশনটা তোমাদের ইচ্ছে মতন করে নেব, তো মাস কমিউনিকেশন নিয়ে হেরিটেজ একাডেমি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। করে যেদিনকে মানে গ্রাজুয়েশনটা হয়েছে, মাকে বলছি মা হয়ে গেছে গ্রাজুয়েশন, এবার মা সরস্বতীর পালা শেষ এই বাড়িতে। আমি জাস্ট মা হয়ে গেছে, ডান, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। দুটো 3-3টে প্যাকেট বিরিয়ানি খেয়ে যায় কোথায়? বিষয়টা হচ্ছে আমি একটু ব্যালেন্স করতে বিশ্বাস করি, মানে সেটা খাওয়ার হোক, লাইফ হোক। তো আমি রাতের বেলা 2 প্লেট ধরো বিরিয়ানি খেয়ে নিলাম, মানে আমার বিরিয়ানিটা হচ্ছে গো টু ফুড। সবারই। উষসীরও জিজ্ঞেস ও করো। বলে যাচ্ছে, আমি শুনে যাচ্ছি, দাদা ও আমাদের সঙ্গে শুটিং করে 12 ঘন্টা 13 ঘন্টা সারাদিন না খেয়ে থাকে। হ্যাঁ, এইটার পেছনে একটা কারণ আছে। আমি টিভি দেখতে দেখতে আমার সোফায় পা তুলে
আমি ওই আমার একটা টিপিক্যাল থালা আছে, ওটাই আমি খাবো, বলে নিয়ে কোলে নিয়ে বসে আমি খাবো। আমার ফেভারিট শোটা চল, আমি ওই বাইরে শুটিং এ বা কোথাও গেলাম ওখানে না, ঠিক আছে আমি বাড়ি গিয়ে, মানে কোনো পার্টিতে গেলো বা সোশ্যাল গ্যাদারিং এ গেল, আমি বাড়িতে গিয়ে খাও, আমি বাড়ি আরাম করে খাওয়া। আমি একটু দাদা আমার একটা প্রশ্ন আছে, বলো। আমি শুনেছি যে তুমি বছরে একবার বিরিয়ানি খাও, এখন খাই, আগে খেতাম। তোমার মতো বয়সে আমিও 2-3টি আরামসে। কিন্তু এখন তুমি ভাতই খাও না। ভাত খাই না, রুটি খাই না, পাউরুটি খাই না। তুমি রেজিস্ট কি করে করো? মানে And I don't miss it because I'm not young anymore. এটা বলো না, ইউ আর ইয়াং, এভারগ্রিন ইয়াং। তোমাকে দেখলে মনে হয় তোমার বয়সটা দিনকে দিন কমে যাচ্ছে, মুখটা আরো বেশি ইনোসেন্ট হয়ে আরো মিষ্টি হয়ে যাচ্ছে। আর এই সিজনে এই লুকটা বেশি ভালো। অনেক ছোট বয়সে সব জাগে। সবাইকে ইজি ইজি প্রশ্ন করো। হ্যাঁ, আচ্ছা আমার কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ প্লিজ। প্রশ্ন জায়ান্ট স্ক্রিনে আছে। ও আচ্ছা, ওই আচ্ছা আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি। আমাকে 4টে ভিজুয়াল দেখালাম আমরা, বলতে হবে কোন রাজ্য এটা। জানি না। হ্যাঁ, কেউ চ্যালেঞ্জ করবে? স্বস্তিকা চ্যালেঞ্জ করবে। কর্ণাটক। কেউ চ্যালেঞ্জ করবে স্বস্তিকার উত্তর? সঠিক উত্তর কি দেখি? প্রথম ছবি আইটি, গোকর্ণা বিচ, বিরূপাক্ষা টেম্পল, দ্য প্যালেস অফ মাইসোর, মাইসোর প্যালেস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলা থেকে ও আমার একদম খেলার সাথী। আমরা দুই বোন, বাবা মা। এবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ, আনন্দ সবকিছুই তো বোনের সঙ্গে শেয়ার। এখনো পর্যন্ত আমরা একই সঙ্গে আছি, মানে ভাগ্যচক্রে একই জায়গায় রয়েছি। তোমরা কাছাকাছি থাকো? কাছাকাছি থাকি, একই জায়গায়, একই কমপ্লেক্সে। ভেরি গুড। সবসময় আমরা একই সঙ্গে, আর প্রতিদিন পিএনপিসি, এটা ছাড়া তো গল্প হয় না। নানান রকমের গল্প, পাশে থাকা, যে কোনো ক্রাইসিসে, আনন্দে একসঙ্গে এনজয় করা। দুজনে আলাদা না, তাহলে কোথায়, কোন দিক দিয়ে আলাদা? দুজন স্বভাব চরিত্রে আলাদা। আমি এত ইন্ট্রোভার্ট, ও প্রচন্ড ওই চই হুল্লোড়ে। দিদি কেমন ছিল ছোটবেলা? দিদি কিরকম ছিল আর এখন দিদি কেমন? আর ছোটবেলার দিদির গল্প করতে গেলে বলবো, প্রথমে তো ওর এখন মানে ওর এই নাচের জগতে ওর যে না, উল্টোটা বলছি কেন, আমি ঠিক যেটা সত্যি সেটা বলছি। ও নাচের জগতের ওর কলিগরা মোটামুটি ওকে নাদি হিসেবে চেনে। নাদি, নাদি মানে? মানে সব কথার আগে না। ও নাদি, আচ্ছা। নাদি, হ্যাঁ হয় না। কোনো সময় ওর কোনো কিছু হ্যাঁ হয় না। ওর বন্ধুরা যদি বলে এটা করবে না, ঠিক। একটা এক্সাম্পল দিচ্ছি। বাপির মারা ওর স্ট্রিক্ট ছিল, মানে সবসময় পুজোর সময় একা বেরোবে না। একদিন আমাদের বরাদ্দ ছিল সপ্তমীর দিন, যেদিনকে আমরা শাড়ি পরতাম। শাড়ি পরে, মায়ের শাড়ি পরা, সেই শাড়ি পরে একদিন ঠাকুর দেখতে যাব। বাপি ওর কাছে টাকা আমাকে দিত না, ওকে দিত, যে টাকাটা রেখে দাও, ওর বন্ধুদের সঙ্গে সবাই মিলে বোনকে নিয়েও যাও। মণ্ডপে ঘুরতো, যেখানে একটা বড় মণ্ডপ, যেখানে খুব অনেক রকমের খাবার ঠাবার, ফুচকা বসতো। আমি দিদিকে বলতাম, দিদি একটু ফুচকা খাই। একদম না। কেন? হাঁ করে ফুচকা, একদম না, হাঁ করা যাবে না, হাঁ করে ফুচকা খেতে পারবে না। দিদি ভেলপুরি, ইস লাল কি সব দিয়ে মাখে, মুখ টুক জিপ টিপ সব লাল হয়ে যাবে, একদম না। কিছু তো কিছু, দিদি আইসক্রিম জিপ দিয়ে চেটে চেটে খেতে হবে, একদম না। না, ঠিক আছে না। আমার একটা কি ছিল জানো তো, আমি যদি মুখ থেকে কথা বের করি তাহলে গলার আওয়াজটা যদি ভেঙে যায়, কিরকম ভাবে আমার সবাই আমাদেরকে তাকাবে, এইটা একটা ভীষণ অদ্ভুত একটা লাজ। মিষ্টির দোকানে গিয়ে যদি মিষ্টি চয়েস করতে বল, দিদি কোন মিষ্টিটা নেবো, বারবার কোনটা নিবি, ও সেটাও বলবে না। না, বিয়ে বাড়ি সেজে গুজে ঘুরছি, সেখানে একটা ছেলে, ওকে খুব পছন্দ হয়েছে। সে বারবার কি হলো,
সব দেখে স্টুডেন্টরা কি কিছু প্রপোজ করে না, ভালোবাসে না, প্রেম করে না, এই কি কথা? এখন আবার স্টুডেন্টদের লজ্জা। এখন স্টুডেন্ট কি বলবে, স্টুডেন্টের মা কি বলবে, স্টুডেন্টের বাবা কি বলবে, এই জীবনে এগোতেই পাচ্ছি না। এবার ঘটনাটা হয়েছে, একটা গোলাপ নিয়ে এসে আমাকে দিয়েছে, এটা তোমার জন্য। আমি বুঝতে পারছি আমি ছোট থেকে একটু পাকা, আমি বুঝতে পারছি দিদিকে পছন্দ করে আমাকে দিয়েছে, আমি থ্যাংক ইউ করে নিয়েছি। তারপরেরটাই এটা দিদিকে দিও, তা আমি নিয়েছি। এবার আমি দিদিকে এটা বলবো যে গোলাপ দিয়েছি, এরকম তোকে খুঁজছে। সারা বিয়ে বাড়িতে, বিশ্বাস করো, খুঁজে পেলে না, বিয়ে বাড়িতে দিদি নেই। কারণ দিদি একটা আজ করতে পেরেছিল, ছোট ছোট দেখছে, ও পালিয়েছে ওখান থেকে, পালিয়েছে বিয়ে বাড়ি থেকে। এবার পালিয়ে ঘুরে চারিদিকে ঘুরছি, কোথাও নেই কোথাও নেই, খুঁজে 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 ঘরে গেছি। ঘরে থেকে লাইট নিভিয়ে দরজা বন্ধ করে উপুর হয়ে শুয়ে কাঁদছে। ভাবতে পারছো? কেউ দেখেছে বলে না, আমার বাপি যদি জানতে পারে, বাপের মুখটা তো এরকম হয়ে যাবে। আরে বাপের মুখ তো সারাক্ষণই এরকম, কোনো কিছু তো এরকম হবে না, মানে সারাক্ষণই আমার বাপির মাথাটা যদি এরকম হয়ে যায়, দুজন তো পুরো কনফার্ম একদম। মাই গুডনেস, একটা ওয়েস্টার্ন ড্রেস করলো, এই বাপি গেছে ওইখান থেকে, ঘর থেকে জানা এখনো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এত সখীর মধ্যে শাওনকে কোত্থেকে পেলি তুই? শাওনকে আমি পেয়েছি না, শাওন আমাকে পেয়েছে, সেটা এখন কত বছরের বন্ধুত্ব হলো? 10 বছর ওভার ওরে বাবা, অনেক দিন। হ্যাঁ, কিরকম হয় বন্ডিংটা, কিরকম? শাওনের সাথে অ্যাকচুয়ালি আমার প্রথম আলাপ যে সিরিয়ালটা ছিল 10 বছর আগে, তুমি আসবে, তখনও একদম অন্যরকম আছে, তুই বল। তখন ও খুব সিরিয়াস থাকতো আর কি, তো আমি দেখতাম বাবা এত সিরিয়াস থাকে, এর সাথে একটু ডিসটেন্স মেইনটেইন করি। খুব অ্যাটিটিউড নিয়ে মেকআপ রুমে বসে রয়েছে, বুঝতে পেরেছো? তারপরে সেই যে আমাদের ওখান থেকে ট্যাগলাইনটা কিন্তু, আমি একটা কথা বলি, Please সেটা হচ্ছে বলো। যারাই সিরিয়াস থাকে তাদেরকেই ও অ্যাটাক করে, কিন্তু এই আমি মেয়েদের অ্যাটাক করি, কারণ আমার খুব কাছের বন্ধু। কিছু কিছু বন্ধু হয় না যারা মাঝখানে আবার আমাদের বিচ্ছেদও হয়। কেন? একটু মান অভিমান হয়, অভিমান হয়েছে, মানে বাচ্চা নাকি? হ্যাঁ সত্যিও বাচ্চা। আমি বাচ্চা নয়, আমি বাচ্চাদের হ্যান্ডেল করি। ও মাই গড, শাওন এরা বাচ্চা, সবাই জানে। হ্যাঁ, এখানে এসে কি বলেছে জানো, শোন না, খেলা টেলা থাক, বুঝে শুনে আমার সম্পর্কে কথা বলিস, আর আমরা তো সবাই বন্ধু হয়ে গেছি, মিলেমিশে গিফটগুলো নিয়ে বাড়ি চলে যাবো। না, আমি বলেছি যে একটা দিদি নম্বর 1 জিততে গিয়ে দেখিস আমার মানে ক্যারিয়ারটা না শেষ হয়ে যায়, কারণ তোরা আছিস তো, তুই ময়না সবকটা। আমি জানতাম না ময়না আসবে, জানলে আমি তো আসতাম না, একজনকে আমি সামনে যেতে পারবো, কিন্তু এখানে তিনজন ও মেকআপ রুমে ও আর ময়না মানে কখন যে ঝগড়া করবে, কখন যে দুজন দুজনের সাথে কথা বলবে না ঠিক নেই। বিভৎস ঝগড়া, মানে ময়নার সাথে এরকম যখন ঝগড়া হতো, দাঁড়া বলতে দে আমাকে, বল ঝগড়া হতো, ওই আমি আমাকে নিয়ে এসছি, আমি ওর সাথে এসছি, তুই বল 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 বল। আমি ঝগড়া এরকম হচ্ছে, মানে অথচ ও ভালো কোনো খাবার এনেছে, মাটন ফাটন বানিয়ে এনেছে, এদিকে ঝগড়া। আমি তো চাইতে পারবো না, এদিকে আমার প্রচন্ড ইচ্ছে করছে। আমি আর একটা বন্ধুকে পটাতাম, সিটিকাকে বললাম, সিটিকা ঝগড়া পরে, মাটন আগে, যেভাবে হোক তুই চাওয়া, ও আবার ওর হাত দিয়ে আমাকে পাঠাতো, এইরকম আর কি। তবে আমার হাজবেন্ডের একটা ফেস ছিল, খুব অসুস্থ হয়ে পড়েছিল, মানে ও ডায়ালিসিসের পর্যায়ে চলে গেছিল এবং করতেও হয়েছিল। তো সেই সময় ওর বাবারও, মানে কাকুরও প্রায় মানে একদম শেষ মুহূর্তে। তো সেরকম একটা সিচুয়েশনে ও বাবাকে ছেড়ে আসতে পারবেই না, আর আমারও পক্ষে সম্ভব না এখানে বাবাই, মানে আমার হাজবেন্ডকে ছেড়ে ওর কাছে যাওয়া। তো সেই সিচুয়েশনে আমার মনে আছে একটা গোটা দিন, ইনক্লুডিং আ হোল নাইট, শি ওয়াজ উইথ মি, মানে সারাদিন ছিল। তো আমি না, মানে ওই মজাগুলো, আনন্দগুলো যেরকম আমার মেমোরিজ হয়ে রয়েছে, এটা মেমোরিজ, এটা আমি ভুলতেই পারি না আর কি। শাওনও আমার কাছে ভীষণ বন্ধু, কি বলবো, মানে ভীষণ ভরসার একটা জায়গা। মানে ওর সাথে যখন মান অভিমানটা হয়, তো আমার মানে মান অভিমানটা এই কারণে, 2.5 বছর চলেছিল মান অভিমানটা, 1 মাস নয়, 2.5 বছর। মান অভিমানটা এই কারণে ছিল যে আমার বিশ্বাস ছিল যে ওর প্রতি আমার যে ভরসার, সেটা থাকবে, সেটা কখনো ভাঙবে না, সেটা যাতে না ভাঙে, সেই জন্যই কিন্তু আমার অভিমানটা ছিল। তো যাই হোক, ভাঙেনি, ফিরে এসছে, তার এত বারে বারে দেশে ময়নার সাথে আমার চলে 10 দিন, 1 মাস, 15 দিন ঝগড়া, অশান্তি। কি বাচ্চা নাকি? বাচ্চা বাচ্চা দের বাচ্চা, হ্যাঁ আমরা বাচ্চা। বেসিক্যালি আমি কিন্তু ম্যাচিউর, সবার মধ্যে। একটা সময় বলতো পাহাড়ে বাড়ি করব, ঠিক করেও নিল, কিন্তু কি অবস্থা পাহাড়ের বাড়ির? ফুল রেডি, তোমার অপেক্ষায় দিন গুনছি। ভেরি গুড, আই এম লুকিং ফরওয়ার্ড। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই। এখানেই দাঁড়িয়ে বলেছিলি যে করব, একদম। দাওয়াই পানিতে মাউন্টেন মিডো, তুমি অবশ্যই দিদি নাম্বার 1-এ ওর একদিন বিয়েও দেবো আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই কবে করবি তুই?
হ্যাঁ শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছি না জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ ধনতেরাস। ধনতেরাস মানে হচ্ছে এই হলুদ ধাতুর রমরমা। ধনতেরাসের দিন সবাই কিছু না কিছু কিনতে পছন্দ করে। সকলকে জানাই ধনতেরাসের শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি বিশ্বকর্মা জুয়েলার্স, সেটা হচ্ছে বারাসাতে। এই বিশ্বকর্মা জুয়েলার্স এখন তো অনেক বড় হয়েছে, কিন্তু শুধুমাত্র এই বারাসাতেই আটকে নেই, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আচ্ছা আমাকে বলো, এই বালাটা এত মোটা কেন? এই বালাটা, এটার নাম দিয়েছি আমি বাহুবলী বালা, কারণ পুরো বালাটাতে না দেখে একটা বেশ গাম্ভীর্য, একটা বেশ ব্যাপার আছে, এরকম শিবগামী টাইপের বালা না? এটা কিন্তু আমাদের বিভৎস ডিমান্ডিং আইটেম। মানে এটা দেখে মনে হচ্ছে না বেশ অনেকটা সোনা দেওয়া না, এটা কিন্তু 5.5 গ্রাম মাত্র। মানে এগুলো হচ্ছে লাইট ওয়েটের খুব ভালো কালেকশন। এটা 30 থেকে 35,000 এর মধ্যে। তো মোস্ট ডিমান্ডিং এই সে আইটেম যেটা কিনা 3টে শাখা পলা মিলিয়ে এবং লোহা মিলিয়ে 20,000 টাকা। তাই? একদম। দেখে নাও, এই একটা নেকলেস, সব থেকে লাইট ওয়েটেড নেকলেস, 3 গ্রামের থেকে শুরু হয় আমাদের নেকলেস। এত লাইট ওয়েটে, দেখো যখন পরবো জিনিসটা কিন্তু হেভি লাগবে। ভেরি গুড। চলো এবার আমরা তোমাদের বাড়িতে গিয়ে গল্প করি। একদম, চলো। এই দোকানটা শুরু হলো কিভাবে এবং তার এরকম উত্তরণ হলো কিভাবে? প্রথমে দোকানটা খুবই ছোট ছিল। আগে আমাদের যেরকম এমন একটা সিচুয়েশনও ছিল, মানে আমাদের কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকাকালীন তখন তো আমরা রাত্রেবেলা ওই বাবাদের মানে উনুনে যে সোনাটা গালানো বা জিনিসগুলো করার, তখন দেখতাম বাবা ছোট ছোট গয়নাগুলো বানাচ্ছেন, মা পাশে হাওয়া দিয়ে নিজের হাতে। একদম, বাবা তো একদম নিজের হাতে, এখনো নিজের হাতে ডেকোরেশন করেন এবং ডিজাইনগুলো তৈরি করেন, আইডিয়াগুলো ওনারই। অনলাইন ব্যাপারটা দাদা খুব ভালো পারে, ডিজিটালি, একদম ডিজিটাল কাজে। তো দাদা ওগুলো সব রেডি করে রেখেছিল বলে আমরা তো যাই হোক লাইভটা শুরু করি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ফার্স্ট লাইভে আমাদের 9K ভিউজ, যেটা আমি শাড়ির লাইভ করতাম তখন হয়তো হার্ডলি মানে 3000 পিপল দেখা, আর ওখান থেকে 9000, মানে আমরা অবাক। তার মধ্যে ফার্স্ট লাইভে আমাদের কাছে 4টে অনলাইনে মানে গোল্ড অর্ডার করা, মানে জুয়েলারি অর্ডার হয়েছে, এটা জাস্ট ভাবতে পারছিলাম না আমরা। এবার 3 গ্রামে একটা নেকলেস, যেটা আমরা ভাবতেই পাইনি। যখন আমি লাইভে দেখাচ্ছি না যে এটা 3 গ্রামের নেকলেস, আমার মানে হাতটা মানে কাঁপছে, আমি কি দেখাচ্ছি, সত্যি কথাই তো, এটা 3 গ্রামে এত সুন্দর। তো তখন সাউথ কলকাতায় দাদা আর আমার হাজবেন্ড গিয়ে ডেলিভারি দিয়ে আসতো। প্রথম 4টে যে অর্ডার এসেছিল, প্রথমে কলকাতার মধ্যেই আমরা করেছি ডেলিভারিটা। তো তারপরে যখন আবার একটা লাইভ করি, তখন আসলো মুম্বাই থেকে অর্ডার। এটা সত্যি অনেক বড় পাওয়া, যে একটা 5 লাখ টাকা দিয়ে ফুল জুয়েলারি সেট, কানের নেকলেস, এই সমস্ত কিছু। তখন বাবাকে বললাম, বাবা একটু অনলাইন ডেলিভারি চালু করি না। না, ইন্স্যুরেন্স না করে তো আমি সোনা ডেলিভারি দিতে পারবো না। ঠিক এই জিনিসটা, মানে বাবা হচ্ছেন না ছোট থেকে অনেক গুঁতো গাথা খেয়ে খেয়ে না, কারেক্ট মানুষ, খুব মানে একদম লাইন টু লাইন, পাই টু পাই সব সময় করবেন উনি। তো উনি এগুলো চিন্তা ভাবনা করে তখন লাস্টে উনি পারমিশন দিল যে ঠিক আছে, সেখান থেকে এখন মুম্বাই, অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভারি দিতে পারি আমরা। মানে মুম্বাই আলটিমেটলি তোমরা গয়নাটা দিলে? হ্যাঁ, ইভেন এরকমও হয়েছে যে প্রচুর রিভিউজ। মানে এটা যে ভাবতেও পারিনি যে অনলাইনে ফার্স্ট টাইম আমরা লাইভ করে এত রেসপন্স পাবো, ইভেন সেটা বাবা এখন স্বীকার করেন, এবং সেটা মেয়ের বুদ্ধিতে এবং মেয়ের ইচ্ছেতেই হয়েছে। বারে বাহ, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কথা খুব সত্যি যে প্রথমবার আমি সত্যি তোমাকে মন থেকে বরণ করে নিতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, এইবার আমি আমার মনের একেবারে ভেতরের তাগিদ থেকে তোমাকে বরণ করে নিচ্ছি। মেঘ, এই বাড়ি তোমার, এই সংসার তোমার, এই পরিবার তোমার। তুমি একবারের জন্যও ভাববে না এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা, এই সম্পর্কগুলোকে ভেঙে দেওয়ার কথা তুমি মাথাতেও আনবে না। এসো। নীল, তুমি
তোমরা সবাই মিলে যে নাটকটা এক্ষুনি করলে না, তার ঠিক উল্টো একটা নাটক কিন্তু আমি দরজার সামনে দাঁড়িয়ে এক্ষুনি করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ শুধুমাত্র আমার রুচিতে বাধে বলে। আর তুমি আবারও আমার সঙ্গে মিথ্যাচার করলে, আবারও আমাকে মিথ্যে বললে, আবারও আমাকে ঠকালে, শুধুমাত্র নিজের উদ্দেশ্য সাধন করতে, তাই তো? মেঘ আসলে দেখো তুমি এটাকে কি কি আমি এটাকে কি কেন আমি এটাকে গুড স্পিরিটে নিচ্ছি না? এতটা হিপোক্রিট তোমরা কি করে বলো তো? তোমাদের মধ্যে এতটা ঔদ্ধত্য, এতটা সুপিরিয়রিটি বোধ যে তোমরা ভেবে ফেললে আর ডিসাইডও করে ফেললে যে আমি কোর্টে যাওয়ার বদলে এখানে চলে আসবো, আর তোমাদের এই জেস্চারে, এই নাটকে আমি সামিলও হয়ে যাবো আর সবটা মেনে নেব। আর এই বরণডালা, তোমাদের এরকম জেস্চার দেখে আমি নিজের অপমান, কষ্ট, অসম্মান সবকিছু ভুলে যাবো একবারে, তাই না? আর নিজেকে একেবারে ধন্য মনে করবো, তাই তো? কেন? হ্যাঁ, আমাকে তোমরা সবাই বলেছিলে ঠিকই, ক্যালাস, দুশ্চরিত্র, আরো কত কি, বাট এখন তো তোমরা আমাকে বরণ করে নিচ্ছ, তাই আমার তো সেসব কথা ভুলে যাওয়াই উচিত, তাই না? তুমি তো এটাই ভেবেছিলে যে মেঘ তো উল্টে সৌভাগ্যবতী, তার স্বামী তাকে ফিরিয়ে নিতে চাইছে, তার শ্বশুর বাড়ির লোকজন তাকে ফিরিয়ে নিতে চাইছে, এর থেকে বেশি আর একটা মেয়ের কি বা চাওয়ার থাকতো? এগুলোই ভেবেছিলে না মনে মনে? যখন এই জঘন্য নাটকটা প্ল্যান করেছিল তখন ওই তো এটাই ভেবেছিলে যে তু আহ আহ এভাবে ডাকবো, ওই লেজ নাড়াতে নাড়াতে চলে আসবো, ও আমরা একবার ডাকলে সব ভুলে চলে আসবে, এটাই ভেবেছিলে তো? আরে বাবা সেটা মেঘ শোনো, ওর দোষ নেই, সমস্ত দোষটা আমার। শোনো, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। আমি তোমাকে বলতে চাইছি, তোমার সাথে কথা বলতে চাইছি, কিন্তু তুমি তো শুনতে চাইছো না মেঘ। দেখো, তুমি যদি কথা বলতে তাহলে এই সবটা কিন্তু আমি তোমাকে বলেই করতাম, তোমার বাবা মাকে শরিক করতাম, কিন্তু তুমি তো আমাকে কথা বলতে দিলে না, তাই জন্য বাধ্য হয়ে সেই আমি 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 আর আমি ডাকতাম, আমি বরণ করতাম, আমি কথা বলতাম। ডক্টর গাঙ্গুলি, আপনার সবকিছু কি আমিতে শুরু হয়ে আমিতেই শেষ হয়ে যায়? আর কারোর কোনো কথা বোঝার, শোনার, জানার দরকার আপনার নেই। তা আপনি হঠাৎ এখন মেঘকে বরণ করে নিতে চাইছেন? দুদিন আগেই যে মেঘের দিদিভাইকে বরণ করছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা ওই সময়টা মনে করুন যখন রূপ আর গিনির বিয়েটা হয়ে ওঠেনি, তাহলেই দেখবেন এই যোগ্য বউকে আপনাদের হঠাৎ করে কিরকম অযোগ্য লাগছে। সে ক্লাসলেস, ভদ্র সমাজে লোকজনের সামনে তাকে দাঁড় করানো যায় না, সে লোকজনের সঙ্গে কথা বলতে পারে না, সোশ্যালাইজ করতে পারে না। আপনাদের এই ভালো ছেলেটাকে ইনফ্লুয়েন্স করে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে, আপনাদেরই সুবিধে হবে। আপনারা আমাকে ঘেন্না করেছেন, ভেবেছেন এ বাড়ির থেকে তাড়িয়ে দেবে। ডক্টর গাঙ্গুলি, সেই ঘেন্নার ভিত কিন্তু অনেক শক্ত ছিল। আজকে আপনাদের এই মাপ চাওয়াচাওয়ি বিষয়গুলো না বড্ড ঠুনকো। আর আমি তো এটাও ভুলে যাচ্ছি, আপনারা তো আবার ওই রূপের কথায় আমার চরিত্রের দিকেও পর্যন্ত আঙুল তুলেছে। এরপর কেউ এসে বলবে যে আপনাদের যোগ্য বউ রাত পর্যন্ত অনুষ্ঠান করে, বাইরে বাইরে গান গাইতে যায়, তখন কি হবে? হঠাৎ করে সব বরণ টরণ এত কিছু করে আমাকে ভালোর তকমা দিয়ে দেবেন না ডক্টর গাঙ্গুলি। আর নীল, তুমি তো আবার এদেশের আদর্শ পুরুষ, তোমার তো আবার থেকে থেকে বউয়ের অগ্নি পরীক্ষা নিতে ইচ্ছে হয় যাতে নিজের ইগো স্যাটিসফাইড হয়। তো এইসব যোগ্য বউটাও বলে যে আমাকে বাড়িতে নিয়ে আসছো, যদি আবার তোমার অগ্নি পরীক্ষা নিতে ইচ্ছে হয়, আর সে যদি ঘাড় নাড়িয়ে বলে যে না দেব না অগ্নি পরীক্ষা, তখন কি হবে? কি রে দাদি ভাই, বল কি করবি? কেন বলতে পারছিস না? তোমার অগ্নি পরীক্ষা নিয়ে এমন ধৃষ্টতা আমার কোনোদিনও হবে না। অনেকক্ষণ ধরে না ঘর থেকে তোর কথা শুনছিলাম। এই তো আমার আপসীন তেজি মেঘ দিদি। সকলে কি ভেবেছিল জানিস তো? তুই হলি নরম মেয়ে, তোকে যে পাত্রে ঢালবে তুই সেই পাত্রের মতন হয়ে যাবি।
কিন্তু আমি তো জানি তুই তেমনটা নয়। তোর ভেতরে জোরটা তুই যে এখনো ধরে রয়েছিস দেখে আমার খুব ভালো লাগলো দিদি। আমি একটা কথা বলতে পারি? বলুন, কিন্তু এই বাড়িতে ফিরে আসা ছাড়া যা ইচ্ছে বলুন। বেশ, আমি ফিরতে বলছি না, কিন্তু মেঘ, তুমি যতই অস্বীকার করতে চাও, আমি কিন্তু বিশ্বাস করি তুমি নীলকে ভালোবাসো আজ, আর নীলও তোমাকে ভালোবাসে। তোমাদের দুজনের মধ্যেকার এই ভালোবাসাটা যদি এত কিছুর পরেও বেঁচে থেকে থাকে, তাহলে সেটাকে তোমরা বাঁচিয়ে রাখো। তোমরা দুজনে যদি এখানে থাকতে না চাও, থেকো না। নীল তোমাকে নিয়ে আলাদা সংসার করবে, আর তুমি যদি আমাদের মাফ করতে না পারো, করো না, কিন্তু নীলের সঙ্গে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো প্লিজ। কি বলুন তো, সবকিছু সবসময় মিটিয়ে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না। অন্তত সেই শিক্ষা আমি পাই। আর ঠিক 40 মিনিটের মধ্যে আমাদের তো কোর্টে পৌঁছতে হবে। আমি ট্যাক্সি ধরে চলে যাচ্ছি, তুমি নিজের গাড়ি নিয়ে চলে এসো। দাঁড়াও মেঘ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার প্রত্যেকটা স্টেটমেন্টে রয়েছে যে কৌশিকী মুখার্জির নির্দেশে আপনি ওবি ভ্যান প্রেসের গাড়ি রিলিজ করিয়েছিলেন। এবার আপনার স্টেটমেন্ট তো বদলাতেই হবে। তুমি কি আমাকে জোর করে ভয় দেখিয়ে স্টেটমেন্ট পাল্টাবে? জোর করে কিংবা ভয় দেখিয়ে নয়, শুট করে দেবো একদম। এরা যুগ যুগ ধরে জন্মেছে শুধুমাত্র ক্রাইম করার জন্য। এরা যুগ যুগ ধরে জন্মেছে শুধুমাত্র শান্তি বিঘ্ন করার জন্য। বৃন্দাবন বাবু, আসুন আসুন। এই দেখুন আপনার স্ত্রী, সুস্থ আছেন সম্পূর্ণ। তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো, আমি সুস্থ আছি। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো। তোমাকে আশীর্বাদ করি মা, তুমি দীর্ঘজীবী হও, সুখী হও। সুখ? সুখ কোথায় বলুন তো মাসিমা? চারিদিকে তো শুধু ক্রাইম, চারিদিকে শুধু ক্রাইম। সুখ কোথায় আছে বলতে পারে? এই ডিপার্টমেন্টটাই থাকতো না যদি মানুষ ক্রাইম না করত। তাহলে আমরা যাই। হ্যাঁ চলো চলো, বাড়ি যাই। তোমার তো না খাওয়া হয়নি এখনো, ওষুধ খাওয়া হয়নি। চলো চলো চলো। বৃন্দাবন বাবু, আপনার বোধহয় একটু বেশি তাড়া আছে, তাই না? মানে এখানে দাঁড়িয়ে আপনি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে আপনার পাপের বোঝাটা বাড়িয়েছেন। এবার একটু পাপস্খলন করুন। আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার প্রত্যেকটা স্টেটমেন্টে রয়েছে যে কৌশিকী মুখার্জির নির্দেশে আপনি ওবি ভ্যান প্রেসের গাড়ি রিলিজ করিয়েছিলেন। এবার আপনি সত্যিটা বলবেন। সত্যিটা মানে? বৃন্দাবন বাবু, আপনার যা বয়স তাতে আপনাকে বৃন্দাবন দেখানো যাবে না। আপনার 32টা বছরের চাকরি জীবন আপনি কালিমা লিপ্ত করছেন, আপনার মালকিনের নামে মিথ্যে কথা বলছেন। সেটা যে কোনো পরিস্থিতিতেই হতে পারে। হতে পারে হয়তো আপনার স্ত্রীকে গান পয়েন্টে রাখা হয়েছিল, তাই জন্য আপনি মিথ্যে বলেছেন। কিন্তু বৃন্দাবন বাবু, এবার আপনাকে সত্যিটা বলতে হবে। সত্যিটা বলুন বৃন্দাবন বাবু, সত্যিটা বলে পাপস্খলন করুন। আপনি তো জানেনই আমাদের ডিপার্টমেন্ট কিন্তু কাউকে রেয়াত করে না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? অবভিয়াসলি এটা একজন মহিলার রেপুটেশনের প্রশ্ন, তার সারা জীবনের রেপুটেশন, তার কোম্পানির গুডউইলের প্রশ্ন। এই সব কিছু ডিপেন্ড করছে আপনার একটা স্টেটমেন্টের উপর, বুঝতে পারছেন আপনি? আপনার স্টেটমেন্ট না বদলালে কৌশিকী মুখার্জিকে অ্যারেস্ট করে ডিপার্টমেন্টে নিয়ে আসা হবে ইন্টারোগেট করার জন্য। আপনি বুঝতে পারছেন? আপনার স্টেটমেন্ট তো বদলাতেই হবে। তুমি কি আমাকে জোর করে ভয় দেখিয়ে স্টেটমেন্ট পাল্টাবে?
বাবা, আপনার সুর তো দেখছি একদম পাল্টে গেছে। জোর করে কিংবা ভয় দেখিয়ে নয়, শুট করে দেবো একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, জ্যাজ সান্যাল বলছি। কি? জ্যাজ সান্যাল? তুই তো জগদ্ধাত্রী। জ্যাজ সান্যাল বলছি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে জ্যাজ সান্যাল বলছি। 2-3টে শব্দের সমীকরণ মেলাতে হবে। শব্দের সমীকরণ মেলাতে হবে মানে? বৃন্দাবন ঘোষ, ওবি ভ্যান, জাল ওষুধ, প্রেসের গাড়ি। শুধু শেষে আরেকটা শব্দ লাগবে, সেই শব্দটা তুই বসিয়ে দে। কি শব্দ বসবে? মেহেন্দি মুখার্জি। এবার সমীকরণটা সম্পূর্ণ হলো। কি তুই এত নোংরা একটা গেম খেলেছিলি বড়দিকে ফাঁসানোর জন্য না? বাট লাভ হয়নি মেহেন্দি। বৃন্দাবন ঘোষও আমার কাস্টাডিতে, তার স্ত্রী সেও আমার কাস্টাডিতে, আর বাঁকা সন্তোষ দেবা এরাও আমার কাস্টাডিতে। তুই বিপদে পড়ে গেছিস মেহেন্দি। জানি না আমি মগজের কথা শুনবো নাকি হৃদয়ের কথা শুনবো। স্যার সাধু বটব্যাল বলছেন মগজের কথা শুনতে, আর সেটা শুনলে এই মুহূর্তেই তোকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসতে হয়। কিন্তু আপাতত 12 ঘন্টা তোকে আমি সময় দিলাম মেহেন্দি। বড়দির রেজিস্ট্রি হয়ে গেলেই তোকে আমি ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসবো। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, আমার কথাটা শোন। তুই আমাকে একটু বিশ্বাস কর। আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু কথাই বৃন্দাবন ঘোষকে বলেছিলাম, বাকি কথা তো দিব্যা সেন। কি বললি? দিব্যা সেন? হ্যাঁ, আমাকে এভাবে ফাঁসিয়ে দিস না। তুই তো আমার দিদি হোস, তাই না বল? আমি জানি তুই আমার নিজের মায়ের পেটের দিদি নোস, তবুও তুই তো আমার দিদি হোস, তাই না বল? তুই বিশ্বাস কর, এর পেছনে দিব্যা সেন রয়েছে, দেবুদা রয়েছে। আমি তোকে বলছি, এর মধ্যে অনেকে ইনভলভ হয়ে পড়েছে। তুই বিশ্বাস কর। দিব্যা সেন? হ্যাঁ, দিব্যা সেন। ঠিক আছে, আপাতত তোর হাতে 12 ঘন্টা সময় আছে, বাকি কথা পরে বল। রাখছি। বল, কে পাঠিয়েছিল তোদের? মুখ বন্ধ করে থাকবি না, বল কে পাঠিয়েছিল, বল। বল, মুখ খুলবি না? মুখ খুলবি না? শুট করে দেবো, শেষ করে দেবো তোকে। বল কে পাঠিয়েছিল, বল। কে? দিব্যা সেন। গুড। স্যার, বড়দির কোম্পানির আসল কম্পিটিটর যে, এবার মনে হচ্ছে তার ওবি ভ্যান, তার রিপোর্টার সবকিছু জাস্ট রেডি। আজকে সন্ধ্যেবেলা বড়দির যখন রেজিস্ট্রি হবে না, তখন খানা তল্লাশি চালাবে, লাইভ টেলিকাস্ট করবে। আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দিতে হবে, ওনার ওপরেই একটা স্টোরি হবে, আর সেটার লাইভ টেলিকাস্ট হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনুন, পেশেন্টের পেটে পয়জন পাওয়া গেছে। ওনাকে সাকশন করিয়ে পয়জনটা বের করতে হবে। পয়জন? হাউ ইজ ইট পসিবল? মানে আপনারা কি বলছেন? আপনারা ঠিকভাবে চেক আপ করেছেন তো? কি বলছেন পয়জন পাওয়া গেছে? মানে ওনাকে পয়জন কে খাওয়াবে? খাবারের মধ্যে কিছু কি মিশিয়ে দিয়েছিল? আমরা তো কিছু বুঝতে পারছি না। এত কথা বলতে পারবো না, বাকিটা ডাক্তারবাবু বলবেন। আপনাদের কনসেন্ট আছে কিনা বলুন।
কি বলছে গো? কি বলছে? বিষ পাওয়া গেছে? এইসব কথার উত্তর সব পরে হবে কাকিমা, আসল কাজটা হোক। আচ্ছা বলুন, তোর কি জ্ঞান ফিরেছে? না, এখনো জ্ঞান ফেরেনি। অনেক দেরি হয়ে গেছে অলরেডি। আরো বেশি দেরি হলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। অলরেডি রক্তের মধ্যে মিশে গেছে, খুবই স্ট্রং কোনো বিষ আছে মনে হচ্ছে। এতক্ষণ পেশেন্ট অজ্ঞান হয়ে আছে, মনে হচ্ছে গা হাত পা যেন নীল হয়ে যাচ্ছে। ওমা, মামা, আমার চিচুমুল বাঁচবে না মা? ওমা বলো না। এই পুতুল, কি বলছো সব উল্টো পাল্টা? শিমুল বাঁচবে না মানে শিমুল অবশ্যই বাঁচবে। চুপ করো। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। একই জিনিসটা আমরা খেলাম, আমরা যেটা খেলাম সেটা থেকে আমাদের কারোর কিছু হলো না, ও একই জিনিস খেয়ে ওর শরীরে বিষ ঢুকলো কি করে? তার আগে তো কিচ্ছু হয়নি, হওয়ার হলে তার আগেই হতো। তার মানে ওখানে মিষ্টি আর শরবত থেকেই কিছু হয়েছে। হ্যাঁ, কিন্তু মিষ্টি আর শরবত তো রেডি করাই ছিল। যা করার তো পাড়ার ছেলেরাই করেছে। ওরা কি আর ইচ্ছে করে বিষ মিশিয়ে দেবে নাকি? জানি না এখনো কে বিষটা খাইয়েছে, তবে আশা করছি খুব শিগগিরই বার করতে পারবো যে কে বিষটা খাইয়েছে। ভাবতেই পারছি না আমি, কি ভয়ঙ্কর কাণ্ড বলো তো। আমরাও ভাবতে পারছি না। এখন না মনে হচ্ছে জানো তো, ভাষণ দিয়ে যদি বাড়ি চলে যেত শিমুলদি, তাহলে অন্তত এই দুর্যোগটা দেখতে হতো না আমাদের। दुर्घटना अगर कपाले থাকবে তো कहीं भी होते পারবে। हाँ, वो घर में भी होते পারবে। বাড়ি থেকে? কিন্তু বাড়ি থেকে কে বিষ মেশাতো? কে মেশাতো সেটা ভেবে তো কোনো লাভ নেই এখন। কে মিশিয়েছে সেটা নিয়ে ভাবতে হবে এবার। আচ্ছা, কনসেন্টটা কে দেবে? কাকিমা, তুমি প্লিজ কনসেন্টটা দিয়ে দাও। হাসপাতালে এনেছি কেন? অসুস্থ বলেই তো নাকি? হ্যাঁ, তোমরা যা পারো করো, আমাদের সকলের তাতে কোনো অমত নেই। এসব কনসেন্ট মনসেন্ট কি এখন? বিপদের সময় তাড়াতাড়ি করো, যাও। এর জন্য তো লিখিত কোনো কনসেন্টের দরকার নেই। আপনি যান, আপনি গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। প্রয়োজন হলে আমরা আছি তো, আমরা গিয়ে কথা বলবো। না না, মানে কনসেন্ট যদি চায় আমি কিন্তু কনসেন্ট দিয়ে দিতে পারি। কনসেন্ট না দেওয়ার তো কিছু নেই, একজন মানুষের জীবন মরণের প্রশ্ন। তোমার কনসেন্ট দেওয়ার কোনো প্রয়োজন হবে না বরাগ। ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে বিশ্বাস করছে না? তুই শান্ত হ দাদা, তুই শান্ত। আমি তোকে বলছি বৌদি ঠিক ভালো হয়ে যাবে, দেখিস। কে আমাদের এত বড় ক্ষতিটা করলো সেটা তো আমাদের জানতেই হবে। তুই দেখিস, যত টাকা খরচ করে হোক, হ্যাঁ, আমরা আইন আদালত করব, এই আমি তোকে বলে দিলাম। কে আমাদের এই ক্ষতিটা করেছে সেটা কিন্তু আমরা খুঁজে বার করব। তুই তুই শান্ত হ। ওর কিন্তু কোনো শত্রু ছিল না। সবাই ওকে ভালোই বাসত, তারপরেও কি করে এরকম? সবাই ওকে ভালোবাসতো সেটা কি করে বলি ভাই? তুমি কি ওকে ভালোবাসতে? বাসতে না। পলাশ ওকে ভালোবাসতো? বাসতো না। এমনকি ওর যে স্বামী পরাগ, সেও কি ওকে ভালোবাসতো? বাসতো না। তাহলে এখন কি দেখা যাচ্ছে প্রতীক্ষা? শুধুমাত্র ওর যে মিত্রপক্ষ সকলে তা নয়, শত্রুপক্ষ ছিল। এবার এই শত্রুপক্ষের মধ্যে থেকে কেউ কোনো দুর্ঘটনা ঘটালো কিনা, ওর ক্ষতি করতে চাইলো কিনা, সেটা তো জানতে হবে, বুঝতে হবে। বোঝার জন্য সময় লাগবে, বোঝার জন্য আমাদের প্রশাসনের দ্বারস্থ হতে হবে। এই সবটা মিটে গেলে, শিমুলের জ্ঞান ফিরলে আমরা কিন্তু থানায় যাবো। হ্যাঁ সুচরিতা দি? হ্যাঁ হ্যাঁ, একদম। আজকে শিমুলকে মারার চেষ্টা করেছে, দুদিন পরে আমাদেরও করতে পারে। ঠিকই তো। ঠিক, আমি भी যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজনেই যাবো। মেয়েটাকে একেবারেই মেরে ফেললেন দিদি, বাঁচতে দিলেন না। এ কি আপনি আমাদেরকে দোষ দিচ্ছেন? আমরা তো কিছু জানি না। আপনার মেয়ে ঠাকুর ভাসানে গেছিল, তারপর ফিরে এসে নাচানাচি করছিল, হঠাৎই মাথা ঘুরে পড়ে গেল। কোথা থেকে যে কি হয়ে গেল আমরা তো। এবার বলুন তো কি হয়েছিল? ডাক্তার বলছে পেটে পয়জন আছে।
পয়জন? পেটে পয়জন কি করে গেল? আর তাছাড়াও নাচানাচি করছিল, নাচানাচি করতে করতে পেটে পয়জন কি করে গেল? আমরা নিশ্চয়ই কেউ পয়জন খাইয়েছে ওকে। কি করে যে কি হলো সেটা তো আমরাও বুঝতে পারছি না। একটা শরবত আমরা সবাই খেয়েছি, আমাদের কারোর কিছু হয়নি, আর পাড়াতেও কারোর কিছু হয়েছে বলেও তো কোনো খবর পাইনি। আর হ্যাঁ, ওই মিষ্টি খেয়েছিলাম, কিন্তু এতে যে কি করে কি হলো, তার মানে নিশ্চয়ই কেউ ইন্টেনশনালি এটা করেছে। মেয়েটাকে যদি না পোষাতো, একদম না পোষাতো, ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে পারতে। তাই বলে কি বলতে চাইছেন কি আপনি? আপনি আমাদের দোষ দিচ্ছেন কেন? আমরা তো পুরো ব্যাপারটার মধ্যে ছিলামই না। একদমই ছিলে না, ऐसा तो नहीं है ना? তুমি কি বলতে চাইছো বলো তো? नहीं नहीं, कुछ भी नहीं। আমি सिर्फ বলতে চাইছি কি তোমরা পুরো সিচুয়েশনটায় কোথাও ছিলে না, ऐसा तो नहीं है ना? আমরা সবাই ছিলাম। किसके जरिए क्या हुआ এটা তো আমরা কেউ জানি না। ইনভেস্টিগেট করতে হবে না? আমার মেয়েটাই যদি না বাঁচে তাহলে তাহলে তারপরে তোমরা কি করবে না করবে সেসব দিন আমার কোনো লাভ নেই। বলি, এত সহজে মরে যাবার কথা বলবেন না দিদি। আমি আপনাকে বলছি, আপনার মেয়ে মরে যেতে আসেনি, সে বাঁচতে এসেছে, অন্যদেরও বাঁচাতে এসেছে, সে মরতে পারেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ধরা দিয়েছি, কিন্তু আমার সাথীদের ধরবেন না। ওদের কোনো দোষ নেই, ওদের ওপর প্রেসার ক্রিয়েট করবেন না। একদম চুপ চুপ, একটা কথা নয়। আমি কি করব না করব সেটা তোর থেকে জানতে হবে। ওরা সাধারণ লোকজন, ওরা শুধু আমাকে ভালোবেসে আমার সাহায্য করছিল, ওদের কোনো দোষ নেই। আপনাদের যা করার আমাকে করুন। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি তো, ছাড়ো। অর্জুন কিছু করেনি বাবা, আমার কথাটা শোনো। অর্জুন কিছু করেনি, ও কোনো অন্যায় করেনি। অর্জুন কিছু করেনি, মা বিশ্বাস করে অর্জুনকে ধরে ছোড়া ছাড়বে না আর ওকে। অর্জুন কিছু করেনি, এটা বলছি। ওদের কথা না ভেবে তুই এবার নিজের কথা ভাব অর্জুন। তুই এত সাহস, তুই এখানে পা দিয়েছিস? এবার দেখ তুই জেল থেকে ছাড়া পাস কিনা। এই চটটা তো কিছুই না রাহুল। যেদিন আমার বাবা মারা গেছিল সেদিন তুই, অনুজ, এই কমলেশ রায় বর্মন সব আমাকে, আমার মাকে, আমার দিদিকে নিয়ে হেসেছিলিস। সেদিন আসল চর পড়েছিল আমার সারা শরীরে। সেই সব চরের হিসেব আমি গুনে গুনে নেব।
চর 10 গুণ হয়ে ফিরে আসবে তোর কাছে, রাহুল রায় বর্মন। হিসেব মেটাবে, কোনোদিনও জেল থেকে বেরোতে পারলে তো মেটাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোন, তুই না একদম চিন্তা করিস না, আমি উকিল নিয়ে আসবো, এসে তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ, কেন বেকার ঝামেলায় জড়াচ্ছ বলো তো রিঙ্কুদি? এবার তোমার বাবা ভাইদের রাগ সব তোমার উপর এসে পড়বে। তুমি যে এখানে এসেছো সেটাই অনেক। কি হবে তাতে? কি করবে ওরা আমার সাথে? আমার সাথে সম্পর্ক ঘুচিয়ে দেবে? আমার মুখ দেখা বন্ধ করে দেবে? বিশ্বাস কর, আজ ওরা যেটা করেছে তারপর আমি ওদের আর মুখ দেখতে চাই না, দরকার নেই ওদের। ম্যাডাম, আর টাইম দেওয়া যাবে না, স্যার বলেছেন, এবার আসুন আপনি। রিঙ্কুদি, তুমি এবার এখান থেকে যাও, এই জায়গাটা একদম ভালো নয়। যাচ্ছি, আমি জানি এটা ভালো জায়গা নয়, তাই খুব তাড়াতাড়ি আমি এখানে ফিরে আসবো, উকিলকে সঙ্গে নিয়ে, যাতে আমার ভাইকে বেশি দিন এখানে থাকতে না হয়। আজ আসি। ঠিক একটা উদ্ধারকর্তা জোগাড় করে ফেলেছিস, তাও আবার কমলেশের মেয়ে। তোর কি মনে হয় যে ওকে আমি উকিল নিয়ে এখানে আসতে দেব? ভয়া, ভয়া, পুলিশরা অর্জুনকে মারছে না তো? ও তো একা, ওকে যদি সবাই মিলে মারে তাহলে কি হবে ভয়া? আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোন, একটু শান্ত হয়ে বস না। আমি তো পারছি না, আমার খুব ভয় লাগছে। ওকে যদি ওরা মারে আমি কি করবো ভয়া? কেউ তো আমার কোনো কথা শুনছেই না। আচ্ছা ভয়া, বাবা এরকম কেন করছে বলো? কেন ধরে নিয়ে গেল কিভাবে? বেচারা বিনা দোষে কষ্ট পাচ্ছে, আমি কি করবো বলো এবার? ভয়া, আমি না বাবাকে একবার ফোন করে একবার রিকোয়েস্ট করি যাতে বাবা অর্জুনকে না মারে। হ্যাঁ, আমি বলে দেখি। মিলি, আমার কথা শোন, ফোন করার দরকার নেই। মিলি, আমার কথা শোন। মিলি, হ্যালো হ্যালো বাবা। বাবা কি হয়েছে? এখন তো কাজে আছি আমি না। বাবা, অর্জুন শুধু এসেছিল আমাকে বাঁচাতে। একবার তোমার মেয়ের কথাটা বিশ্বাস করো, অর্জুন খারাপ না, ও ভালো ছেলে। বাবা একটা বার আমার কথাটা শোনো প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে এখন রাখো। হ্যাঁ বাবা প্লিজ একবার আমার কথাটা শোনো, একটা বার বোঝার চেষ্টা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও, আপনারা এসে গেছেন? হ্যাঁ, চয়ন এখন কেমন আছে? আপনি আমাদের সাথে কথা বলতে চেয়েছিলেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম যে চয়ন দত্তের জ্ঞান ফিরেছে। আমাদের চনুর জ্ঞান ফিরেছে? ওকে শুনছো? আমি তাহলে একটু যাই, চনুর কাছে দেখা করে আসি। কতদিন ওর মুখে মা ডাকটা শুনিনি, যাই একটু। সরি, চয়নের জ্ঞান ফিরলেও এখনো কিন্তু ঠিকঠাক রেসপন্ড করছেন না।
মানে এখনো কিন্তু কন্ডিশন যথেষ্টই ক্রিটিক্যাল, ব্রেন পুরোপুরি কাজ করছে না এখনো। আর এই সময় তো কোনো রকম ইনফেকশন বা কোনো রকম টেনশন এটা তো একেবারেই নেওয়া যাবে না, তাই আমরা বাইরের লোককে অ্যালাউ করছি না। হ্যাঁ, তবে আপনারা চাইলে বাইরে থেকে দেখতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো, এসো এসো জেঠু, জেঠি চলো জেঠি। বলো সবিতা। চয়ন দত্তর জ্ঞান ফিরে এসেছে দাদা, আস্তে আস্তে সুস্থ হওয়ার পথে এগোচ্ছে। আচ্ছা ঠিক আছে সবিতা, দাঁড়াও শোনো, তুমি ওই চয়ন দত্তের কেবিনের আর বাকি ডিটেলস আমাকে পাঠাও, তারপর আমি বলে দিচ্ছি পরে কি করতে হবে। ওকে দাদা। পনা কি সই করছো? এই তো চয়নের বিলগুলো রিভার্সমেন্টের জন্য ওরা ওদের ডিপার্টমেন্টে দেবে। যাকে শোনো না, বলছি তুমি জেঠু জেঠিকে ট্যাক্সিতে তুলে দিয়েছো তো? হ্যাঁ। এতদিন পরে অন্তত ওদের মুখে একটু হাসি ফুটেছে বলো। আর দেখো সৃজন, কালকে যেই আমরা ঠিক করলাম যে আমরা দুজন মিলে একসাথেই লড়াইটা লড়বো, অমনি আজকে চয়ন চোখ মেলে চাইলো। তার মানে মা স্বয়ং চাইছিলেন যে আমরা যেন এই লড়াইটা একসাথে লড়ি, আমরা যেন এই লড়াইটা ছেড়ে না দিই। তুমি দেখো সৃজন, আমাদের দুজনের এই মিলিত শক্তিতেই চয়ন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, কিন্তু পনা ওরা যেভাবে আমাদের পেছনে লেগেছে, চনুর জ্ঞান ফেরার খবরটা নিশ্চয়ই ওরা পেয়ে গেছে এতক্ষণে। আর চনু যেহেতু রনিকে চেনে, তাই ওরা রনিকে এখানে রাখবে না, কিছুতেই রাখবে না। ওরা ওকে আন্ডারগ্রাউন্ড করে দেবে। আর আর নয়তো ওরা চনুর বড় কোনো ক্ষতি করে দেবে, যাতে চনু রনিকে আইডেন্টিফাই না করতে পারে। সৃজন, ওরা রনিকে এখান থেকে সরানোর আগে যেভাবেই হোক ওর বিরুদ্ধে প্রমাণ আমাদের জোগাড় করতেই হবে। দেখো, চয়নের এখানে তো পুলিশ প্রোটেকশন রয়েছে, কিন্তু আমি যে প্রমাণটা কি করে জোগাড় করব সেটাই তো ভেবে পাচ্ছি না। পর্ণা, ভাবো, কিছু একটা ভাবো। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের হাতে বেশি সময় নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা বলেছিল একটা দিদিকে বাঁচাতে গিয়ে ওই পুলিশ কাকুটা মার খেয়েছে। কোনোভাবে যদি ওই মেয়েটাকে একবার আইডেন্টিফাই করা যেত না। সৃজন, পেয়ে গেছি। কি? আমি না ওই ভিডিও ফুটেজটার মধ্যে একটা মেয়ের কানের দুল দেখেছিলাম জানো। পর্ণা, আমাদের একটা ভুল হয়ে গেল জানো তো। ওই বাচ্চাগুলোর বাড়িগুলো আমাদের চিনে রাখা উচিত ছিল। আর যদি ওরা এদিকে খেলতে না আসে? না গো, আমার মন বলছে ওরা ঠিক আসবে জানো। কিন্তু বাচ্চাগুলোকে তো দেখতে পাচ্ছি না এদিকে। ধন্য তুমি যোগ্য দাদা, ধন্য তুমি। সৃজন চলো। বাবু এদিকে। তোমরা আবার এসেছো? হ্যাঁ, আসবো না কেন? আমরা কথা দিয়েছিলাম না যে আমরা আবার আসবো, আর অনেক অনেক চকলেট নিয়ে আসবো তোমাদের জন্য। এনেছো চকলেট? কই দাও। হ্যাঁ দেবো তো চকলেট, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো, ওই পুলিশ কাকুটাকে কারা মেরেছে সেটা কি তোমরা কেউ কিচ্ছু দেখোনি? কি করে দেখবো? বললাম না আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমরা ঘুমিয়ে পড়েছিলে, কিন্তু ঘুমানোর আগে তোমরা কিছু শোনোনি? আমাদের বাড়ি থেকে কিছু শোনাই যায় না। তুমি একটা বোকা কাকু, তুমি পুলিশটার থেকেও বোকা। তুমি কি করে জানলে যে ওই পুলিশ কাকুটা বোকা ছিল? পুটি মাসি বলছিল ওটা একটা বোকা পুলিশ, নাহলে একা একা এতগুলো গুন্ডার সাথে লড়াই করতে যায়। তাই? আর কি কি বলছিল গো? এই চুপ কর, মা বারণ করেছে না ওই পুলিশ কাকুটাকে নিয়ে কোনোদিন না কথা বলতে। এই
মা বারণ করেছে মানে কি বলতে বারণ করেছে? জানি না, মা বলেছে বেশি কথা বললে পুলিশরা নিয়ে চলে যাবে। আমরা কিছু জানি না। আর কেন গো তোমরা ওই পুলিশ কাকুটাকে নিয়ে বারবার কথা বলছো? ও তোমাদেরকে না আগে বলা হয়নি, জানো তো এই পুলিশ কাকুটা না আমার আর এই আঙ্কেলটার ভাই হয়। কয়েকটা পচা লোক ওই ভালো পুলিশ কাকুটাকে অনেক মেরেছে, এত মেরেছে, ও খুব ব্যথা পেয়েছে জানো তো, খুব কষ্ট পেয়েছে। তোমরা তার জন্য কিছু করবে না বলো? তোমরা চাও না ওরা শাস্তি পাক? ও সিনেমার হিরোর মতো? একদম। তোমরা যদি কিছু জানো তাহলে প্লিজ বলো না, ওই লোকগুলো কারা তোমরা জানো? তা তো জানি না, মা বলেছিল একটা দিদিকে বাঁচাতে গিয়ে ওই পুলিশ কাকুটা মার খেয়েছে। সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। যাও তোমরা খেলো। কোনো দিদিকে বাঁচাতে গিয়ে বললো তাই না? তার মানে নিশ্চয়ই ওই ছেলেগুলো কোনো মেয়ের সাথে অসভ্যতা করছিল, আর চয়ন তার প্রতিবাদ করেছে বলে ওই ছেলেগুলো চয়নকে মেরেছে। না, কোনোভাবে যদি ওই মেয়েটাকে একবার আইডেন্টিফাই করা যেত না, তাহলে কিছু একটা হদিশ পাওয়া যেত। মনে পড়েছে সৃজন, পেয়ে গেছি। কি? আমি না ওই ভিডিও ফুটেজটার মধ্যে একটা মেয়ের কানের দুল দেখেছিলাম জানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় ভাবলেন না? কামাল, পিয়াল, কাকুমণি, ইভেন কাকিমণি পর্যন্ত সবাই কতটা টেনশন করেছিল তুমি জানো? কি ভুল কি দাস, তুই তো বেঁচে আছিস, সবাই সেটাই বলছে। এটা সত্যি সত্যি ঘটেছে রে, তুই স্বপ্ন দেখছিস না? হাঁ করে তাকিয়ে আছো কেন? আবার যদি এরকম পালাবার চেষ্টা করো না, তাহলে তোমার কপালে দুঃখ আছে ফুলকি, বলে দিলাম। তুমি ট্রেডমিলে ছুটতে জানো? জানো না তো? তাহলে কেন উঠেছিলে ট্রেডমিলে? কেন শালিনীর কাছে আবদার করে ট্রেডমিলে ছুটতে গেলে কেন তুমি? খুব দরকার ছিল পাকামোটা করার? তাহলে শালিনী তো জানে কি করে ট্রেডমিলে দৌড়তে হয়, তুমি তো জানো না। তোমাকে তো আমি এখনো জিম ইকুইপমেন্টের সাথে ইন্ট্রোডিউসই করাইনি। সামান্য একটা ভুলের জন্য কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল বলো তো? ও বাবা, শাকচুন্নি ম্যাডাম এইসব বুঝিয়েছে? ছোট ফুলকি দাস, ছোট ম্যাডাম এটা কি করছেন আপনি? ম্যাডাম আমি আর পারছি না। আমাকে হারাবে তুমি? কোথায় আমি আর কোথায় তুমি? এই কথাগুলো আপনাকে কে বলেছে স্যার? শালিনী ম্যাডাম। দেখো ফুলকি, অনেক বড় একটা ভাড়া গেছে তোমার উপর দিয়ে। এখন প্লিজ শালিনীর ওপর রাগ করে, ওকে হিংসে করে নিজের শরীরটা আর খারাপ করো না। সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো। আমি কোথাও যাচ্ছি না এখন। আমি তোমায় বক্সিং শেখাবো। তুমি খালি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অনেক কষ্টে আমরা এই পরিস্থিতিটা সামলেছি, বিশ্বাস করো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ব্যাস। নাও এবার ঘুমো, চোখ বোঝো। স্যার, এইসব কি হয়েছে আপনার হাতে পাতে? কি করে হলো? আগে আপনি ডাক্তারবাবুকে ডাকুন। আপনি ডাকুন। শো উঠবে না একদম। শো। আসলে আমি তোমাকে খুব কষ্ট দিয়েছিলাম তো, তাই তোমার মা কালী রেগে গিয়েছিলেন আমার ওপর। মা কালী রেগে গিয়ে তোমাকে সবার থেকে কেড়ে নিতে যাচ্ছিলেন।
এখন তাকে হ্যাপি করতে গেলে এইটুকু ইঞ্জুরি তো হতেই পারে, এমন কিছু না। তাছাড়া এরকম ইঞ্জুরি তো একসময় প্রায় রোজই হতো। এনিওয়ে, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো, লক্ষ্মী মেয়ে, ঘুমো। স্যার তো আমার অনেক কাছে চলে এসেছে মা কালী। আমি শালিনী ম্যাডামের শয়তানির কথা আর বলবো না, স্যার কষ্ট পাবে। আর কি বা দরকার বলার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা কি করছেন? হ্যাঁ, বাবাও জগিং ইন ফ্রন্ট অফ ছেলে, আবার ছেলেরাও জগিং। আরে 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 কাকিমণি রেগে যাচ্ছ কেন? পিয়াল্লাদা তো একটু মজা করবেই, তুমি টকিং আর টকিং, নো কেয়ারিং। ঠিক বলেছি তো? নটি ঠিক আছে ঠিক আছে, অনেক ফাজলামি হয়েছে। বৌদি, ফুলকিকে বলো সাবধানে থাকতে, সময় মতো সব ওষুধগুলো খেতে বলো ওকে। জেঠুমণি, ডক্টর যে অ্যাডভাইসগুলো লিখে দিয়েছেন ফুলকি দাসকে বলো সেগুলো মেনে চলতে, না হলে আবার হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো। ফুলকি, শুনে নিয়েছিস? ফুলকি দাসকে না ওভাবে ভয় দেখানো যাবে না জেঠুমণি। আর তাছাড়া হাসপাতালের পাশে পেয়ারা গাছটা তো আর কেউ কাটতে পারবে না, আমি ঠিক পালিয়ে আসবো। হ্যাঁ শানু, তুই তো সাংঘাতিক মেয়ে রে। এই ফুলকি, ফুলকি আবার কি হলো? এই এদিকে আয় না, লঙ্কাটাই খুঁজে পাচ্ছিলাম না। আয় আয় আয়। কাকি, তোমার শুরু হয়ে গেল তো? নজর তাড়াবে মা। দাঁড়াও দাঁড়াও, ফুলকি দাসের তো নজর লাগতেই থাকে, অশোকনগরে মাও এটা করতো। উফ, তুই থাম তো, দাঁড়া। এগুলো সব আমাকে উদ্দেশ্য করেই বলছে। আমাকে সত্যি কয়েকটা দিনে এই বাড়ি থেকে দূরে থাকতে হবে। জেঠিমণি কোথায়? জেঠিমণিকে দেখতে পাচ্ছি না। মা নিশ্চয়ই ভেতরে রয়েছে, দাঁড়া আমি ডাকছি। মা, ও মা। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি, এত মামা করতে হবে না, আমি ডাকছি। এই রোহিত, শোন ভাই। বলছি ও তো এখনো দুর্বল ফুলকি, এখানে কি করছে? ওকে বল উপরে গিয়ে রেস্ট নিতে, ওকে নিয়ে যা উপরে। আমি দেখি মা কোথায়। মা, মা, ওই তো চলে এসছো। মা, শালিনী খুঁজছিল তোমাকে। জেঠিমণি, বলছিলাম যে আমি না আজই কলকাতায় ফিরে যেতে চাইছি, মানে ওখানেও তো অনেক কাজ রয়েছে। আসলে এই কটা দিন তো ফুলকির জন্য ছিলাম, ফুলকি অসুস্থ ছিল বলে। ও তো এখন সুস্থ হয়ে গেছে, তাই না? ওমা, আজই চলে যাবে? কখন বেরোবে? রুদ্র, হ্যাঁ, ও আজ কিভাবে যাবে বলো তো কলকাতায়? মানে গাড়ি টাড়ির কিছু একটা ব্যবস্থা করতে হবে তো। আমি দেখে দিচ্ছি। আচ্ছা। আমি কোনোভাবেই শালিনীকে কলকাতায় পৌঁছতে যেতে পারবো না। ইনফ্যাক্ট সেটা আর হয় না, আমি তো ফুলকিকে কথা দিয়েছি। বাঁচা গেছে, আপদ নিজে থেকে বিদায় নিতে চাইছে। উফ মা গো, কি শান্তি। শালিনী ম্যাডাম, ফুলকি দাস কবে কি বলেছে সেটা আপনি মনে রেখে দিয়েছেন? এত চোটে আছেন যে কলকাতা চলে যাবেন বলছেন, সেটা কি করে হয় বলুন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এভাবে কান্নাকাটি করবেন না মা, চোখের জল মুছুন মা। একটা কথা আপনাকে বলছি, আপনার কিন্তু তাদেরকে শাসন করা উচিত। যারা বাড়িতে চোর ঢুকেছে জেনেও আপনাদের জানানোর, আমাদের জানানোর কোনো প্রয়োজন মনে করেনি।
আপনি সরাসরি রাঙা বউকে প্রশ্ন করুন মা, এত সাহস ওর হয় কোথা থেকে? হ্যাঁ মা, আর রাঙা বউ যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা ধরে নেব ও নিশ্চয়ই কিছু লুকিয়ে যেতে চাইছে। কি বলছো কি তোমরা এসব? আমি তো বলছি জেঠুমনি আর বড় মা দুশ্চিন্তা করবেন বলেই আমি এগুলো জানাইনি কাউকে। আর আমি কেন দোষ ঢাকার চেষ্টা করব? কোমরে চাবি ঝুলিয়ে ঘুরছে, ও তো এখন লায়ক হবেই। শুধু কোমরে চাবি ঝুলিয়ে ঘুরলেই তো আর সংসারের দায়িত্ব পালন করা হয় না। হয়তো দেখ কোনো দরজায় তালা চাবি দেয়নি, সেই জন্যই চোর ঢুকে এসেছে। রাঙাবো, তুমি সমস্ত দরজা ভালো করে দেখে বন্ধ করে দিয়েছিলে তো? বড় মা বলছি একটা ভুল হয়ে গেছে, ছাদের দরজাটা না খোলা ছিল। ও মা, দেখ দায়িত্ব কেন ছিঁড়ি দেখ, রাতের বেলা এত বড় বাড়ির ছাদের দরজা সারাক্ষণ খোলা রেখে দিলে তুমি? কি জানি বাবা, আমার তো মনে হচ্ছে ছাদের দরজাটা ইচ্ছে করেই খুলে রাখা হয়েছিল যাতে কারোর ঢুকতে সুবিধা হয়। কি বলছো কি এসব তোমরা? আমি কেন এরকম কাজ করতে যাব? ফুলবো শোনাবো, যখন এই সংসারের দায়িত্ব, এই সংসারের চাবি আমার হাতে ছিল তখনও অনেকবার ছাদের দরজা খোলা থেকেছে। তোমাদের হাতে যখন দায়িত্ব দিয়েছিলাম তোমরা খুলে রাখোনি এক আধবার ছাদের দরজা, তখনও তো চোর ঢুকতে পারতো। তাহলে কি দাঁড়াতো? আমরা সবাই মিলে ছাদের দরজা একবার করে খুলে রেখেছি চোর ঘরে ঢুকে চুরি করবে বলে। কিন্তু তোমাকেও বলি রাঙাবো, চোখ কান খোলা রাখতে হবে। দেখো, ছাদের দরজা যদি খোলা থাকে তাহলে যে কোনো লোকের পক্ষে তো ছাদ দিয়ে ঢুকে এখন গোটা বাড়িতে অবাধে ঘুরে বেড়ানোতে কোনো অসুবিধা থাকছে না, তাই না? হ্যাঁ, জানি না এরপর পুজোটা হবে নাকি থানা পুলিশ হবে। হ্যাঁ, কিন্তু এটাও তো ঠিক, এই গুপ্তধন নিয়ে থানা পুলিশ হোক এ তো কর্তামশাই চাইবেন না, তাহলে এসব অনেক কিছু জানাজানি হয়ে যাবে। কিন্তু মা, এভাবে তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। তাও তো বটে কিরণ, কি হবে? মা লক্ষ্মীর সম্পদ ছাড়া তো পুজো হবে না, আবার এত বছরের পুজো শুধু বন্ধ হতে দিতেও পারি না, কি করব? আপনি এত ভাবছেন কেন মা? রাঙা বউ তো এমনিতেই সবেতে গোয়েন্দাগিরি করে সবকিছু বার করে ফেলে, তাই এটা তো ওরই দোষ। ওকে বলুন না গোয়েন্দাগিরি করে খুঁজে আনতে। হ্যাঁ মা, আমরাও দেখি ওর বুদ্ধির তেজ কতটা। ও তো নাকি এই বাড়ির সব বিষয়েই সচেতন, এই বাড়ির ঐতিহ্য ওই ধরে রাখে, তা দেখি কেমন পারে। রাঙাবো, ওরা যেভাবে বললো তাতে তুমি কিছু মনে করো না, কিন্তু আমি বলছি একটা কথা, তোমার উপর আমার আর তোমার জেঠুমনির পুরো আস্থা আছে। আমরা বিশ্বাস করি এই জিনিস যদি কেউ ফেরত আনতে পারে তাহলে তুমি পারবে। একটু চেষ্টা করো না মা, এবারে লক্ষ্মীকে তুমি ফিরিয়ে আনো মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় খুঁজবো? মনটা বারবার বলছে যে মা মহালক্ষ্মী এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেন না, এই গুপ্তধনটা এই বাড়িতেই কোথাও আছে, কিন্তু কোথায় খুঁজবো? কোথায়? এ বাবা, এদিকে তো নেই, যাই বরং ওদিকটা গিয়ে খুঁজি। বাবা, এই না এনেছো? দাও। আচ্ছা, এই তোমাদের এই মেশিনটা চালু করবার জন্য কোনো কানেকশন আছে? হ্যাঁ আছে তো, আছে। এদিকে এসে দেখাচ্ছি। যাচ্ছি। এই দেখো, এই দেখো। ধরো, এটা একটু লাগিয়ে দিই। হ্যাঁ, এই তো রাজু করে রেখেছিল এই মেশিনের এই পেছনে কিছু কানেকশন করে রেখেছিল যেন একটু আলো ঠালো জ্বালাতে পারি, বুঝলে? কিন্তু বাবা, আমি একটা কথা বলি, শোনো বলছি, ওই কানেকশন দিয়ে কি মানে হবে? এবার হবে তো? আরে এইসব কথা তুমি আমাকে বলছো কেন? কে আমি? তুমি ইঞ্জিনিয়ার না আমি ইঞ্জিনিয়ার? কে ইঞ্জিনিয়ার? কোনো মানে কোনো গন্ডগোল হবে? কিচ্ছু গন্ডগোল হবে না। বারবার এক কথা বলছো, গন্ডগোল। কে ইঞ্জিনিয়ারটা? কে তুমি না আমি? তুমি তাহলে তুমি আমাকে ইঞ্জিনিয়ারকে সব প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, দাঁড়াও। দেখো এটা ধরো। জয় মা। হ্যাঁ, বাহ,
বাবা তুমি মেশিন ঠিক করে দিলে? তুমি বাবা করো কেন তো? কেন বাবা? আমি তো বাবা নাকি? বাবা বাবা বাবা, জানো আমি না প্রথমে ঠিক ভাবতে পারিনি যে আমি এটা ঠিক করতে পারবো। আমি ভাবতে পারিনি, কিন্তু যেই আমি মেশিনটা হাত লাগালাম সঙ্গে সঙ্গে আমার রক্ত অন্য কথা বললো। আমার এই এতদিনের শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা আমার যেন সব মনে পড়ে গেল। আমি পারলাম, সেই পর্যন্ত আমি পারলাম, আমি পারলাম, আমি পারলাম, আমি পারলাম, আমি পারলাম। বাবা তো তুমি এই দিকটা একটু ঠিক করো না, এইটা একবার একটু দেখে না। হ্যাঁ হ্যালো পাখি, পাখি বাবা মেশিনটা ঠিক করে দিয়েছে। বাহ, এ তো খুব খুশির খবর কুশবাবু। ভাগ্যিস তুমি বাবাকে সাথে করে নিয়ে গেলে। পাখি তোমার কি কিছু হয়েছে? না তোমার কি মন খারাপ? না মেশিনটা ঠিক হয়ে গেল এটা শুনে তো তুমি তো অতটা খুশি হলে না, কি হয়েছে বলো না? তোমায় কেউ কি কিছু বলেছে বাড়িতে? বলো না কি হয়েছে? কই না তো কুশবাবু, আমি তো খুব খুশি। পাখি তুমি মিথ্যে কথা বলতে পারো না, তুমি বলো না কি হয়েছে বলো। আমাদের মা মহালক্ষ্মীর ঝাঁপিতে কিছু গুপ্তধন ছিল। গুপ্তধন? হ্যাঁ গুপ্তধন, যেটার কথা বড় মা আর জেঠুমণি ছাড়া কেউ জানতেন না। আরে বড় মা মা মহালক্ষ্মীকে পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে দেখেন যে ঝাঁপিতে আর গুপ্তধন নেই, চুরি হয়ে গেছে কুশবাবু। তাহলে কি কাল রাতে ওই চোরটা কি এগুলো চুরি করতে এসেছিল? জানি না কুশবাবু, কিচ্ছু বুঝতে পারছি না। আমার জানো তো বারবার মনটা বলছে মা মহালক্ষ্মীর সম্পদ কখনো এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। পাখি এ তো আরো এক বড় বিপদ হলো, আমার তো মাথা কিছু আসছে না। কিছু একটা করতেই হবে কুশবাবু। বড় মা খুব আশা নিয়ে আছেন যে ওগুলো খুঁজে পেলে তবেই এ বাড়িতে পুজো হবে। আমাকে ওগুলো খুঁজে বার করতেই হবে কুশবাবু। যে করেই হোক পুজোর আগে ওগুলো আমায় খুঁজে বার করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ তুই কি বলছিস কানাই? এত বড় সংকট? হ্যাঁ দাদা, আমার তো সেটাই মনে হচ্ছে। কানাই, কিন্তু এটা কি করে হতে পারে যে সংকটের বিষয়ে সবার আগে তুই জানতে পেরে যাস? সেটা তো আমিও জানি না দাদা, কিন্তু অশুভ শক্তি নিয়ে আবার ধূম্রলোচন এসেছিল। এই ধূম্রলোচন তো সেই না যাকে বহু যুগ আগে দেবী দুর্গা বধ করেছিলেন? হ্যাঁ দাদা, যদি ধূম্রলোচন আসতে পারে তাহলে চন্ড মুন্ডও আসতে পারে, রক্তবীজও আসতে পারে। এরা তো এক একজন ভয়ঙ্কর সব অসুর। আমার তো মনে হচ্ছে মহিষাসুরও এসেছে। এইসব কংসের ষড়যন্ত্র। কানাই, তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। দাদা, এইবারের সংকট ভয়ঙ্কর। বৃন্দাবন আর বর্ষানার সবার জীবন সংকটে। আর ওরা এমন ভয়ঙ্কর অসুর, কাউকে জীবিত ছাড়েন না দাদা। কিন্তু দাদা, এই কথাগুলো কেউ যেন জানতে না পারে, তাহলে সবাই খুব ভয় পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি এই সংকটের সমাধান খুঁজতে হবে দাদা। তুই শুধু বল কানাই, আমাকে কি করতে হবে? আমি একজনকে বধ করব। এর আগে ওরা দেবী দুর্গার হাতে বধ হয়েছিল, কিন্তু এইবার ওদেরকেই বলরাম বধ করবে। দাদা দাদা শান্ত হও দাদা, এত সহজ নয় ওদেরকে বধ করা। প্রথমে ওদেরকে খুঁজতে হবে। কানাই, তাহলে ওরা কোথায় আছে? সেটা তো আমিও জানি না দাদা, ওদেরকে খুঁজতে হবে। কি বললি? তুই সব জানিস? চলো দাদা, তাড়াতাড়ি চলো। কানাই, এই শ্যামলা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? কানাই, এটা তো সেই স্থান তাই না, যেখানে তুই পুতনাকে বধ করেছিলি? হ্যাঁ দাদা। অসুররাজ চন্দ্রমুণ্ডে জয় হো! অসুররাজ চন্দ্রমুণ্ডে জয় হো! অসুরগণ, যে অন্যায় আমাদের সঙ্গে হয়েছে
তার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। বিনাশ করে দেব ওই দেবীকে, আর বিনাশ করে দেব ওই পরম শক্তির। ওই দেবতারা আমাদের সঙ্গে ছলনা করেছিল, আজ তার প্রতিশোধ নেব। হ্যাঁ, প্রতিশোধ নেব। এই এতগুলো অসুর! আজ এই বর্ষানার মাটি রক্তে লাল করে দেব। চণ্ড, শুনেছি বিষ্ণু আবার অবতার রূপে এসেছে। ওই দেবীর সঙ্গে পরম অবতারেরও বিনাশ করে দেব। বিনাশ করে দেব। বিনাশ করে দেব। হ্যাঁ, বিনাশ করে দেব। হ্যাঁ, বিনাশ করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।